ক্ষমতাচ্যুত সদ্য সাবেক প্রধানমন্ত্রী যেটিকে তার নিজের সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতেন, সেই গণভবন একসময় ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন। শুরুটা হয় 1996 সালে। তখন শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গণভবন বরাদ্দ নিয়েছিলেন। এরপর প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি সেখানেই বাস করতেন। শেখ হাসিনার আগে অন্য কোনো সরকার প্রধান সেখানে বসবাস করেননি। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সময় গণভবন নির্মাণ করা হয়, কিন্তু শেখ মুজিবুর রহমান সেখানে বসবাস করতেন না। তিনি পরিবার নিয়ে বসবাস করতেন ধানমন্ডি 32 নম্বর সড়কে তার নিজের বাড়িতে। শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট থাকাকালে গণভবন অফিসের কাজে ব্যবহার করতেন। মূলত বিকেল ও সন্ধ্যাকালীন অফিস হিসেবে এটি ব্যবহৃত হতো। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর এই গণভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়। এরপর জেনারেল এরশাদ ক্ষমতায় থাকার সময় 1985 সালে গণভবন সংস্কার করে সেটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া নামকরণ করা হয়। বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের জন্য এই অতিথি ভবন ব্যবহার করা হতো ওই সময়। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় 2001 সালের 20 জুন জাতীয় সংসদে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2001 সংসদে পাশ হয়। এর কয়েক সপ্তাহ পরই তত্ত্বাবধায়ক সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। এই আইনে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আজীবন এসএসএফ দ্বারা নিরাপত্তা দেওয়া, পৃথক আবাসন বরাদ্দ ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়। 2001 সালের 2 জুলাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়া হয়। এই আইনের ক্ষমতা বলে শেখ হাসিনাকে গণভবন এবং তার ছোট বোন শেখ রেহানাকে ধানমন্ডির 6 নম্বর সড়কে 1 বিঘার একটি সরকারি বাড়িও বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায়, শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে পূর্ত মন্ত্রণালয় বাড়ি বরাদ্দের প্রস্তাব উত্থাপন করে। সেখানে বলা হয়, গণভবন কারোর ব্যক্তি মালিকানাধীন হবে না, এটি সরকারি মালিকানাধীনই থাকবে। শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়ার কারণ হিসেবে তার নিরাপত্তার বিষয়টিকে উল্লেখ করা হয়েছিল। তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলেও গণভবনে বসবাসের জন্য যে বরাদ্দ নিয়েছিলেন সেটি নিয়ে বেশ বিতর্ক শুরু হয়। সবচেয়ে বেশি শোরগোল তৈরি হয় বিএনপির তরফ থেকে। দলটি সিদ্ধান্ত নিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিলে মামলা দায়ের করা হবে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর শেখ হাসিনা ও শেখ রেহানার নিরাপত্তা আইন ও গণভবন বরাদ্দের বিরুদ্ধে রিট দায়ের করে বিএনপি। রিট পিটিশনে উল্লেখ করা হয়, জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। যদিও এই রিটের বিষয়ে খুব বেশি অগ্রগতি হয়নি। এরই মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনও হয়ে যায়। 2001 সালের অক্টোবর মাসে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে বিএনপি। এরপর ডিসেম্বর মাসে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2001 বাতিল করে তারা। 2001 সালে ক্ষমতা ছাড়ার পরও গণভবনে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু ব্যাপক রাজনৈতিক বিতর্কের কারণে তাকে গণভবন ছাড়তে হয়। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই শেখ হাসিনা গণভবন ছেড়ে দেন। শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে যাচ্ছিলেন, তখন তিনি বিএনপি নেতা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনা তখন দাবি করেন, মন্ত্রিসভার বৈঠকে গণভবন 101 টাকার প্রতীকী মূল্যে বাড়ি কিনে নেওয়ার প্রস্তাব উঠেছিল, কিন্তু তিনি সেটি গ্রহণ করেননি। তিনি বলেছিলেন শুধু তার একটা থাকার জায়গা হলেই হবে। এরপর 2024-এর 5 আগস্টের ঘটনা সবার স্মৃতিতে এখনো তাজা। ওই দিন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারত চলে যাওয়ার পর গণভবনের ভেতর ঢুকে বহু মানুষ ভাঙচুর ও লুটপাট চালায়। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এরপর 2024 সালের 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।